আসসালামু আলাইকুম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা অনলাইনে ক্লাস নিচ্ছি। এই জন্য শহীদ একাডেমিক স্কুল, বীরপুশিয়া, করটিয়া, টাঙ্গাইল এর পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগতম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমাদের হিসাব বিজ্ঞান, নবম শ্রেণীর হিসাব বিজ্ঞান বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করব। আজকে আমাদের হিসাব বিজ্ঞানের তৃতীয় অধ্যায় আমরা আলোচনা করব। তৃতীয় অধ্যায় যে অধ্যায়টির নাম হচ্ছে দুতরফা দাখিলা পদ্ধতি। এই পদ্ধতি আমরা বন্ধের আগে শুরু করেছিলাম, এই অধ্যায়টি শুরু করেছিলাম, কিন্তু হঠাৎ বন্ধ হওয়ার কারণে আমরা এই অধ্যায়টি শেষ করতে পারি নাই। সুতরাং আজকে আমরা এই অধ্যায়ের অনুশীলনী সৃজনশীল প্রশ্ন 1 আজকে আমরা আলোচনা করব, অনলাইন ক্লাসে আলোচনা করব। আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে দুতরফা দাখিলা পদ্ধতি। কাজেই আজকে দুতরফা দাখিলা পদ্ধতি, এই পদ্ধতি শুরু করার আগে আমরা এই পদ্ধতি সম্পর্কে একটু জেনে নেই। আমাদের পদ্ধতির নাম হচ্ছে, অধ্যায়ের নাম হচ্ছে দুতরফা দাখিলা পদ্ধতি। তাহলে আমরা এই অধ্যায়ের দুতরফা দাখিলা পদ্ধতি সম্পর্কে একটু জেনে নেই, ধারণা নিয়ে নেই। তাহলে আমরা লিখেছি দুতরফা দাখিলা পদ্ধতি। তাহলে দুতরফা দাখিলা পদ্ধতি কাকে বলা হয়? তাহলে আমরা সবাই একটু জেনে নেই। যে পদ্ধতিতে প্রতিটি লেনদেন ডেবিট ও ক্রেডিট উভয় দিক বিচার বিশ্লেষণ করে লিপিবদ্ধ করা হয় তাকে দুতরফা দাখিলা পদ্ধতি বলে। আমি আবার বলছি, যে পদ্ধতিতে প্রতিটি লেনদেন ডেবিট ও ক্রেডিট উভয় দিক বিচার বিশ্লেষণ করে লিপিবদ্ধ করা হয় তাকে দুতরফা দাখিলা পদ্ধতি বলে। দুতরফা দাখিলা পদ্ধতি হিসাব রক্ষণের একমাত্র নির্ভরযোগ্য, বিজ্ঞানসম্মত ও স্বয়ংসম্পন্ন পদ্ধতি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তাহলে আমরা দুতরফা দাখিলা পদ্ধতি কাকে বলা হয় এই সম্পর্কে আমরা একটু ধারণা নিয়ে নিলাম। এখন আমরা অনুশীলনের অঙ্ক করব, অনুশীলনের সৃজনশীল প্রশ্ন আমরা এখন করব। কাজে তোমরা খুব মনোযোগ সহকারে সবাই একটু খেয়াল করবে এবং এটি খাতার মধ্যে প্র্যাকটিস করবে, ভালো করে প্র্যাকটিস করবে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা এই অনুশীলন সৃজনশীল প্রশ্নে 1 নাম্বার করব আমরা। কাজে এই প্রশ্নটি আমরা একটু পড়ে নেই। অনুশীলনী সৃজনশীল প্রশ্ন 1, কবি অ্যান্ড ছবি ট্রেডার্স দুতরফা দাখিলা পদ্ধতি অনুসারে যথাযথভাবে প্রতিটি হিসাবের বই সংরক্ষণ করে থাকেন। 2017 সালে ডিসেম্বর মাসে ব্যবসায় সংগঠিত লেনদেনগুলো নিম্নরূপ। ডিসেম্বর মাসের 1 তারিখ নগদ 15 লক্ষ টাকা মূলধন ব্যবসায় আনা হলো। নগদ 15 লক্ষ টাকা মূলধন ব্যবসায় আনা হলো। ডিসেম্বর মাসের 12 তারিখ 2,50,000 টাকার কাপড় ধারে ক্রয় করা হলো। 2,50,000 টাকা কাপড় ধারে ক্রয় করা হলো। ডিসেম্বর মাসের 23 তারিখ নগদ 60,000 টাকার আসবাবপত্র ক্রয় করা হলো। নগদে 60,000 টাকার আসবাবপত্র ক্রয় করা হলো। ডিসেম্বর 24 তারিখ ম্যানেজার শাকিলাকে বেতন প্রদান করা হলো। ম্যানেজার শাকিলাকে বেতন প্রদান করা হলো 48,000 টাকা। ভাউচার নং হচ্ছে 102। ডিসেম্বর মাসের 30 তারিখ নগদে কমিশন প্রাপ্তি 8,500 টাকা। নগদে কমিশন প্রাপ্তি হচ্ছে 8,500 টাকা। ডিসেম্বর মাসের 31 তারিখ 5% বার্তায় চেক দ্বারা পণ্য ক্রয়। 5% বার্তায় চেক দ্বারা পণ্য ক্রয় 12,000 টাকা। এখন আমাদের যা করতে হবে, করণীয় সৃজনশীল প্রশ্ন কত হচ্ছে, ডিসেম্বর মাসে মোট কত টাকার পণ্য ক্রয় করা হয়েছে? প্রশ্নটি হচ্ছে, আমি আবার বলছি, ডিসেম্বর মাসে মোট কত টাকার পণ্য ক্রয় করা হয়েছে। আর ক্ষত হচ্ছে, কবি অ্যান্ড ছবি ট্রেডার্স এর উপযুক্ত লেনদেনে ডেবিট ও ক্রেডিট নির্ণয় করো। প্রশ্নটি আমি আবার বলছি, কবি অ্যান্ড ছবি ট্রেডার্স এর উপযুক্ত লেনদেনে ডেবিট ও ক্রেডিট নির্ণয় করো। গত হচ্ছে, কবি অ্যান্ড ছবি ট্রেডার্সের 24শে ডিসেম্বর তারিখে লেনদেন অবলম্বনে একটা ভাউচার প্রস্তুত করো। আসো আমরা সবাই মিলে ক নম্বর প্রশ্নটা একটু করি। ক নম্বরে অনুশীলনী সৃজনশীল প্রশ্ন এখন আমরা করব ক নম্বর প্রশ্নটা। তাহলে কি বলছে ক নম্বর প্রশ্নটা? ডিসেম্বর মাসে মোট কত টাকার পণ্য ক্রয় করা হয়েছে? এই প্রশ্নের উত্তরটা আমরা কিভাবে প্রণয়ন করেছি। তাহলে আমরা লিখতে পারি ক নম্বর সৃজনশীল ক নম্বর মোট ক্রয়ের পরিমাণ। আমরা উপস্থাপনায় শুরুতে লিখে নিতে পারি মোট ক্রয়ের পরিমাণ নির্ণয়। মোট ক্রয়ের পরিমাণ নির্ণয়।
এরপরে আমাদের একটি ছক প্যাটার্ন করতে হবে। আমরা একটা ছক তৈরি করব। ছকটিতে 4টি ঘর থাকবে। প্রথমে হচ্ছে তারিখ, তারপর হচ্ছে বিবরণ, তারপর হচ্ছে টাকা। এরপর আমরা শুরু করতে পারি। এখানে প্রশ্নে বলা আছে ডিসেম্বর মাসে মোট কত টাকার পণ্য ক্রয় করা হয়েছে। মোট কত টাকার পণ্য ক্রয় করা হয়েছে সেগুলো আমরা পর্যায়ক্রমে লিখব। তাহলে আমরা লিখতে পারি সাল হচ্ছে 2017, ডিসেম্বর মাসের 12 তারিখ। এখানে 12 তারিখে বলা আছে ধারে কাপড় ক্রয়। আমরা একটু সংক্ষিপ্তভাবে এখানে লিখেছি ধারে কাপড় ক্রয় 2,50,000 টাকা। আমরা শেষের ঘরে লিখতে পারি 2,50,000 টাকা। এরপরে ডিসেম্বর মাসের 31 তারিখে বলা আছে চেক দ্বারা পণ্য ক্রয়। চেক দ্বারা পণ্য ক্রয় আছে 1,20,000 টাকা। এটা আমরা প্রথম ঘরে লিখতে পারি 1,20,000 টাকা। এরপর এখানে দেওয়া আছে কারবারি বাট্টা আছে তোমার 5%। এখানে কারবারি বাট্টা লিখে আমরা এখানে চেক দ্বারা পণ্য ক্রয়, এখানে আমরা টাকা লিখছি 1,20,000 টাকা। এই 1,20,000 টাকার উপরে আমাদের 5% অর্থাৎ 5% বের করতে হবে। তাহলে 1,20,000 টাকার উপরে যদি আমরা 5% বের করি তাহলে 6,000 টাকা হবে। এখন এই 1,20,000 টাকার উপরে যদি আমরা 6,000 টাকা যদি আমরা মাইনাস করি, যদি বিয়োগ করি, তাহলে 1,14,000 টাকা 1,14,000 টাকা হবে। এখন আমরা যোগ করব, মোট ক্রয়ের পরিমাণ যোগ করব। 2,50,000 টাকা যোগ 1,14,000 টাকা যোগ করলে 3,64,000 টাকা। এটি হচ্ছে মোট ক্রয়ের পরিমাণ। সুতরাং আমরা লিখতে পারি মোট ক্রয়ের পরিমাণ 3,64,000 টাকা। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি সৃজনশীল ক নম্বর তোমরা বুঝতে পেরেছ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখন আমরা সৃজনশীল খ নম্বর কীভাবে আমরা প্রণয়ন করেছি সেটা এখন আমরা দেখব। এখানে প্রশ্নে বলা আছে কবি অ্যান্ড ছবি ট্রেডার্সের উপযুক্ত লেনদেনে ডেবিট ও ক্রেডিট নির্ণয় করা হলো। তাহলে আমরা কিভাবে ডেবিট এবং ক্রেডিট নির্ণয় করেছি সেটি আমরা দেখব। আমরা বইটা একটু ভালো করে খেয়াল করব। অনুশীলনী ডিসেম্বর মাসের 1 তারিখ এখানে বলা আছে নগদ 15 লক্ষ টাকা মূলধন ব্যবসায় আনা হলো। তাহলে আমরা ডিসেম্বর মাসের 1 তারিখে লিখেছি যে নগদান হিসাব ডেবিট, মূলধন হিসাব ক্রেডিট। এখানে নগদান হিসাব ডেবিট 15 লক্ষ টাকা আর ক্রেডিট হচ্ছে 15 লক্ষ টাকা। এখানে নগদান হিসাব কীভাবে ডেবিট হলো, অর্থাৎ একটি ব্যবসায়, সেই ব্যবসায় নগদ টাকা আনা হয়েছে, কারবারে নগদ টাকা আনা হয়েছে না, কারবারে নগদ টাকা আনার ফলে অর্থাৎ সম্পত্তির পরিমাণ বৃদ্ধি পেয়েছে। এই জন্য আমরা নগদান হিসাবকে ডেবিট করেছি, নগদান হিসাব ডেবিট। আর এখানে মূলধন হিসাব হচ্ছে মালিকানা সত্ত্ব হিসাব। ব্যবসায়ে অর্থাৎ কারবারে মূলধন বৃদ্ধি পাওয়ার ফলে মালিকানা সত্ত্ব বৃদ্ধি পাওয়ার ফলে এখানে মূলধন হিসাবকে আমরা ক্রেডিট করেছি। তাহলে এখানে ডিসেম্বর মাসের 1 তারিখে আমরা লিখেছি নগদান হিসাব ডেবিট, মূলধন হিসাব ক্রেডিট। ডেবিট 15 লক্ষ টাকা হলে ক্রেডিট 15 লক্ষ টাকা। তারপর হচ্ছে ডিসেম্বর মাসের 12 তারিখ 2,50,000 টাকা কাপড় ধারে ক্রয় করা হলো। এখানে দুটি হিসাব জড়িত। এখানে ডেবিট ক্রেডিট বের করার জন্য, ডেবিট ক্রেডিট নির্ণয় করার জন্য আমাকে যে কাজটি করতে হবে সেটি হচ্ছে এখানে হিসাব আইডেন্টিফাই করতে হবে। তাহলে এখানে দুটি হিসাব জড়িত, একটি হচ্ছে ক্রয় হিসাব আর একটি হচ্ছে এখানে পাওনাদার হিসাব। এখানে ক্রয় হিসাব হচ্ছে ব্যয় হিসাব, ক্রয় করলে ব্যয় হয়, অর্থাৎ এখানে ক্রয় করার ফলে ব্যয় হয়েছে, ব্যয় বৃদ্ধি পাইছে, এই জন্য আমরা ক্রয় হিসাবকে ডেবিট করেছি। আর এখানে পাওনাদার হিসাব, পাওনাদার হচ্ছে দায় হিসাব, দায় বৃদ্ধি পেয়েছে, এই জন্য এখানে আমরা পাওনাদার হিসাবকে ক্রেডিট করেছি। তাহলে আমরা লিখতে পারি ক্রয় হিসাব ডেবিট, পাওনাদার হিসাব ক্রেডিট। এখানে ডেবিট 2,50,000 টাকা আর তাহলে ক্রেডিট হবে 2,50,000 টাকা। তারপর আমরা লিখেছি ডিসেম্বর মাসের 23 তারিখে এখানে আমরা লিখেছি আসবাবপত্র হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। ডেবিট 60,000 টাকা হলে ক্রেডিট হবে 60,000 টাকা। এখানে আসবাবপত্র হিসাব কীভাবে ডেবিট হলো আর নগদান হিসাব কীভাবে ক্রেডিট হলো এটা আমরা দেখব। এখানে নগদে 60,000 টাকার আসবাবপত্র ক্রয় করা হলো। আমরা জানি যে এখানে দুটি হিসাব জড়িত, একটি হচ্ছে আসবাবপত্র হিসাব আর একটি হচ্ছে নগদান হিসাব। এখানে আসবাবপত্র ক্রয় করার ফলে এখানে আসবাবপত্র আসছে,
নগদে আসবাবপত্র ক্রয় করার ফলে এখানে আসবাবপত্র আসছে, সম্পদ বৃদ্ধি পাইছে, তাহলে সম্পদ বৃদ্ধি পাইছে, তাহলে এই জন্য আমরা লিখতে পারি আসবাবপত্র হিসাব ডেবিট। আর এখানে আসবাবপত্র ক্রয় করার ফলে নগদ টাকা চলে গেছে, সম্পদ হ্রাস পেয়েছে, এই জন্য আমরা নগদান হিসাবকে ক্রেডিট করেছি। একদিকে একটি সম্পদ বৃদ্ধি পাইছে, অর্থাৎ আসবাবপত্র হচ্ছে সম্পদ, একদিকে আসবাবপত্র ক্রয় করার ফলে আসবাবপত্র বৃদ্ধি পেয়েছে, অর্থাৎ এই সম্পত্তিটি বৃদ্ধি পাইছে, আসবাবপত্র বৃদ্ধি পেয়েছে। আবার আরেক দিকে আসবাবপত্র ক্রয় করার ফলে আরেক দিকে নগদ টাকা চলে গেছে, সম্পদ চলে গেছে, সম্পদ হ্রাস পেয়েছে, সম্পদ কমে গেছে, এই জন্য আমরা নগদান হিসাবটি ক্রেডিট করেছি। তাহলে আমরা লিখতে পারি আসবাবপত্র হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। এখানে ডেবিট 60,000 টাকা হলে ক্রেডিট হবে 60,000 টাকা। এরপরে ডিসেম্বর মাসের 24 তারিখে আমরা ডেবিট এবং ক্রেডিট নির্ণয় করেছি। ম্যানেজার শাকিলাকে বেতন প্রদান করা হলো 48,000 টাকা। ম্যানেজার শাকিলাকে বেতন প্রদান করা হলো 48,000 টাকা। এখানে দুটোই সব জড়িত, এখানে দুটোই সব জড়িত। তাহলে একটি হচ্ছে বেতন হিসাব আর একটি হচ্ছে নগদান হিসাব। এখানে দুটোই সব জড়িত, একটি হচ্ছে বেতন হিসাব আর একটি হচ্ছে নগদান হিসাব। এখানে বেতন দেওয়ার ফলে এখানে ব্যয় হয়েছে, ব্যয় বৃদ্ধি পেয়েছে, ব্যয় হয়েছে, এই জন্য আমরা বেতন হিসাবকে ডেবিট করেছি। আর এখানে নগদান হিসাবকে ক্রেডিট করেছি, বেতন দেওয়ার ফলে সম্পদ কমে গেছে, নগদ টাকা কমে গেছে, এই জন্য আমরা নগদান হিসাবকে ক্রেডিট করেছি। ডেবিট হচ্ছে এখানে 48,000 টাকা, তাহলে সমপরিমাণ ক্রেডিট হবে 48,000 টাকা। এরপরে হচ্ছে ডিসেম্বর মাসের 30 তারিখ, নগদে কমিশন প্রাপ্তি 8,500 টাকা। নগদে কমিশন প্রাপ্তি 8,500 টাকা। এখানে দুটোই হিসাব জড়িত, এই লেনদেনটির মধ্যে দুটি হিসাব জড়িত, একটি হচ্ছে নগদান হিসাব আর একটি হচ্ছে কমিশন প্রাপ্ত হিসাব। এখানে আমরা নগদান হিসাবকে ডেবিট করেছি, এখানে নগদান হিসাব হচ্ছে সম্পদ হিসাব, কমিশন পাওয়ার ফলে নগদ টাকা আসছে, আসার ফলে সম্পদ বৃদ্ধি পেয়েছে, এই জন্য নগদান হিসাবকে আমরা ডেবিট করেছি। আর এখানে নগদান হিসাবকে আমরা কমিশন প্রাপ্ত হিসাবকে ক্রেডিট করেছি। এখানে কমিশন প্রাপ্ত হিসাব হচ্ছে আয় হিসাব, কমিশন প্রাপ্ত হিসাব হচ্ছে আয় হিসাব, আয় বৃদ্ধি পেয়েছে, এই জন্য এখানে কমিশন প্রাপ্ত হিসাবকে আমরা ক্রেডিটর করেছি। তাহলে আমরা 30 তারিখে আমরা ডেবিট এবং ক্রেডিটর নির্ণয় করতে পারি। নগদান হিসাব ডেবিট, কমিশন প্রাপ্ত হিসাব ক্রেডিট। ডেবিট 8,500 টাকা হলে ক্রেডিটর হবে 8,500 টাকা। এরপরে হচ্ছে ডিসেম্বর মাসের 31 তারিখ শিক্ষার্থী বন্ধুদের। এরপর আমরা ডিসেম্বর মাসে 31 তারিখে ডেবিট ক্রেডিটর নির্ণয় করতে পারি। এখানে প্রশ্নে বলা আছে 5% বার্তায় চেক দ্বারা পণ্য ক্রয় করা হলো। তাহলে এখানে দুটি হিসাব জড়িত, এই লেনদেনটির মধ্যে দুটি হিসাব জড়িত, একটি হচ্ছে ক্রয় হিসাব আর একটি হচ্ছে ব্যাংক হিসাব। একটি হচ্ছে ক্রয় হিসাব আর একটি হচ্ছে ব্যাংক হিসাব। এখানে ক্রয় করার ফলে ব্যয় হয়েছে, এখানে ক্রয় করার ফলে ব্যয় হয়েছে, এখানে আমরা ক্রয়কে ডেবিট করেছি, এখানে ক্রয় হিসাবকে আমরা ডেবিট করেছি, ক্রয় হিসাব ডেবিট। আর এখানে ব্যাংক হিসাব হচ্ছে সম্পদ হিসাব, এখানে সম্পত্তির পরিমাণ হ্রাস পেয়েছে, এখানে এই জন্য আমরা ব্যাংক হিসাবকে ক্রেডিটের করেছি। এখানে আমরা ডিসেম্বর মাসে 31 তারিখে আমরা লিখতে পারি ক্রয় হিসাব ডেবিট, ব্যাংক হিসাব ক্রেডিট। তাহলে এখানে ডিসেম্বর মাসে 31 তারিখে আমরা আবার একটু দেখতে পারি যে এখানে দুটি হিসাব জড়িত, এই লেনদেনটির মধ্যে দুটি হিসাব জড়িত, একটি হচ্ছে ক্রয় হিসাব আর একটি হচ্ছে ব্যাংক হিসাব। এখানে ক্রয় হিসাব হচ্ছে ব্যয় হিসাব, ক্রয় করার ফলে ব্যয় হয়েছে, এই জন্য আমরা ক্রয়কে ডেবিট করেছি। এখানে ক্রয় হিসাব ডেবিট, অর্থাৎ ব্যয় বৃদ্ধি পেয়েছে, এই জন্য আমরা ক্রয়কে ডেবিট করতে পারি, ক্রয় হিসাব ডেবিট। আর এখানে ব্যাংক হিসাব হচ্ছে সম্পদ হিসাব, ব্যাংক হচ্ছে সম্পদ হিসাব, এখানে সম্পত্তির পরিমাণ হ্রাস পেয়েছে, এই জন্য আমরা ব্যাংক হিসাবকে ক্রেডিটও করতে পারি। তাহলে আমরা 31 তারিখে লিখতে পারি ক্রয় হিসাব ডেবিট, ব্যাংক হিসাব ক্রেডিট। তাহলে বন্ধুরা, প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এইভাবে আমরা ডেবিট এবং ক্রেডিট নির্ণয় করতে পারি। খ নম্বর সৃজনশীল প্রশ্নের ডেবিট এবং ক্রেডিট এইভাবে নির্ণয় করতে পারি। হ্যাঁ,
প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখন আমরা সৃজনশীল গ নম্বর করব। কবি অ্যান্ড ছবি ট্রেডার্সের 24শে ডিসেম্বর তারিখের লেনদেন অবলম্বনে একটা ভাউচার প্রস্তুত করো। তাহলে প্রশ্নটি আবার আমরা একটু বুঝে নিই যে কবি অ্যান্ড ছবি ট্রেডার্স এর 24শে ডিসেম্বর তারিখের লেনদেন অবলম্বনে একটা ভাউচার প্রস্তুত করো। তাহলে আমরা একটা ভাউচার প্রস্তুত করব। আসসালামু আসতেছি লেখার পরে বলবেন, তাই তো? তার আগে তো কথা বলেন না। এখন স্টপ রাখবো। এখন তো কি স্টপ রাখবো? যেমন তো স্টপ রাখেন, স্টপ।
আচ্ছা নেগেটিভ করে বলা শুরু করে দিয়ে দিলে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখন আমরা গ নম্বর প্রশ্নটি কীভাবে প্রণয়ন করতে পারি, সৃজনশীল গ নম্বর প্রশ্নটি কীভাবে প্রণয়ন করতে পারি। কবি অ্যান্ড ছবি ট্রেডার্সের 24শে ডিসেম্বর তারিখে লেনদেন অবলম্বনে একটা ভাউচার প্রস্তুত কর। তাহলে আমরা লিখতে পারি কবি অ্যান্ড ছবি ট্রেডার্সের 24শে ডিসেম্বর তারিখে লেনদেন অবলম্বনে একটা ভাউচার প্রস্তুত করা হলো। আমরা একটা ভাউচার কীভাবে প্রস্তুত করতে পারি সেটা আমরা দেখব। তাহলে এর জন্য আমরা লিখতে পারি, তো এখানে আমাকে একটি কথা বিষয়টি খেয়াল করতে হবে, 24শে ডিসেম্বর তারিখে এখানে 24শে ডিসেম্বর তারিখে একটি লেনদেন আছে, সেই লেনদেনকে কেন্দ্র করে আমাদের একটা ভাউচার প্রস্তুত করতে হবে। 24 তারিখে লেনদেনটি হচ্ছে ম্যানেজার শাকিলাকে বেতন প্রদান করা হলো 48,000 টাকা। একটা লেনদেন হয়েছে, এই প্রতিষ্ঠানের ম্যানেজার শাকিলা, তাকে কেন্দ্র করে, সেই ম্যানেজারকে কেন্দ্র করে একটা লেনদেন হয়েছে, সেই লেনদেনের আলোকে আমাকে একটা ভাউচার প্রস্তুত করতে হবে। তাহলে আমরা লিখতে পারি কবি অ্যান্ড ছবি ট্রেডার্স এর 24শে ডিসেম্বর তারিখে লেনদেন অবলম্বনে একটা ভাউচার প্রস্তুত করা হলো। এরপর আমরা একটা নিজ দিয়ে একটা দাগ দিতে পারি। দাগ দেওয়ার পর এরপর আমরা লিখতে পারি কবি অ্যান্ড ছবি ট্রেডার্স
প্রতিষ্ঠানের নাম লিখতে হবে। নাম লেখার পর এরপর আমাদের বাম পাশে লিখতে হবে তারিখ। তারিখ লিখতে হবে। তারিখ দিয়ে আমরা লিখতে পারি 24শে ডিসেম্বর। যেহেতু এখানে বলা আছে 24 তারিখে লেনদেনে অবলম্বনে একটা ভাউচার প্রস্তুত করে, সেই জন্য আমরা লিখতে পারি 24শে ডিসেম্বর 2017। সাল হচ্ছে 2017। গ্রহণকারীর নাম, এখানে ম্যানেজারের নাম হচ্ছে যিনি গ্রহীতা, যিনি গ্রহণ করেছেন বেতন, তার নাম হচ্ছে শাকিলা। আমরা লিখতে পারি গ্রহণকারীর নাম শাকিলা। ঠিকানা, এই গ্রহণকারীর ঠিকানা আপাতত এখানে নেই, কাজে আমরা ঠিকানা আমরা এখানে লিখব না। ঠিকানা যেহেতু নেই, কাজে আমরা ঠিকানার লেখা প্রয়োজন এখানে নেই। এখানে এরপর আমরা ডান পাশে লিখতে পারি ডেবিট ভাউচার নাম। ডান পাশে আমরা লিখতে পারি ডেবিট ভাউচার নাম 102। এখানে দেওয়া আছে 102। এরপরে হিসাব খাতের নাম বেতন হিসাব। হিসাব খাতের নাম হচ্ছে বেতন হিসাব। এরপর আমরা করতে পারি একটা বক্স তৈরি করব, একটা দাগ দিব, এরপরে নিচ দিয়ে একটি দাগ দিব, দেওয়ার পর একটা বক্স তৈরি করব, একটা ছক তৈরি করব। এই ছকটিতে মূলত 3টি ঘর থাকবে, ক্রমিক নাম, খরচের বিবরণ, টাকা। তাহলে আমরা 3টি ঘর তৈরি করতে পারি। এই ছকটিতে 3টি ঘর তৈরি করতে পারি, ক্রমিক নাম, খরচের বিবরণ, টাকা। এখানে ক্রমিক নাম 1 হচ্ছে বেতন, বেতন হিসাব। এখানে যেহেতু বেতনের কথা এখানে বলা হয়েছে হিসাব খাতের নাম বেতন হিসাব, আমরা লিখতে পারি বেতন হিসাব। এখানে টাকার পরিমাণ হচ্ছে 48,000 টাকা। টাকার পরিমাণ হচ্ছে 48,000 টাকা, আমরা লিখতে পারি 48,000 টাকা। এই 48,000 টাকা আমরা নিচে লিখতে পারি 48,000 টাকা। এরপর আমরা নিচে হিসাব 48,000 টাকা লিখে আমরা ক্লোজ করতে পারি, হিসাব ক্লোজ করতে পারি। এরপরে এই 48,000 টাকা আমরা কোথায় লিখব? টাকা কোথায়? টাকা কোথায়? 48,000 টাকা, 48,000 টাকা পাত্র। এরপর আমাদের নিচে কি করতে হবে? ক্যাশিয়ার স্বাক্ষর থাকতে হবে। এই ভাউচারের মধ্যে ক্যাশিয়ারের স্বাক্ষর থাকতে হবে, তারপরে হিসাব রক্ষকের স্বাক্ষর থাকতে হবে, ব্যবস্থাপকের স্বাক্ষর থাকতে হবে, সর্বশেষে গ্রহীতার স্বাক্ষর থাকতে হবে। প্রথমে ক্যাশিয়ার কি করবেন? স্বাক্ষর করে হিসাব রক্ষকের কাছে পাঠাবেন। তারপর হিসাব রক্ষক স্বাক্ষর করার পর ব্যবস্থাপকের কাছে পাঠাবেন। তারপর ব্যবস্থাপক স্বাক্ষর করার পর তারপর গ্রহীতার কাছে পাঠাবেন। এইভাবে আমরা একটা ভাউচার প্রস্তুত করতে পারি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা এই ভাউচার কিভাবে প্রস্তুত করতে হয় এটা তোমরা বুঝতে পেরেছো। এই অঙ্কটি তোমরা ভালো করে বাসায় ভালো করে প্র্যাকটিস করবে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমাদের ক্লাস কেমন লাগলো। যদি কোনো সমস্যা থাকে তাহলে একটু বারবার প্র্যাকটিস করলে তোমরা বুঝতে পারবে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আজকের ক্লাস এখানেই সমাপ্তি ঘোষণা করছি। Yes?